আজকে আমরা শিখব জাসপার রিপোর্ট। তো হোয়াট ইজ জাসপার রিপোর্ট? জাসপার রিপোর্ট মূলত হচ্ছে একটা কন্টেন্ট রিডিং লাইব্রেরি পিওরলি ডেভেলপড উইথ জাভা, যেটা মূলত জাভাতে কমপ্লিটলি ডেভেলপ করা একটা লাইব্রেরি। জাসপার রিপোর্ট আসলে কোনো স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন না। দ্যাট মিন্স জাসপার রিপোর্ট ব্যবহার করতে গেলে এটা কোনো এমবেডেড সার্ভার বা ক্লায়েন্ট সার্ভার বেস অ্যাপ্লিকেশনের সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো জাসপার রিপোর্ট দিয়ে আসলে আমরা মূলত কি তৈরি করব? বিভিন্ন আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যে বিভিন্ন ইনপুট ফর্মের মাধ্যমে যে ডাটাগুলো আমরা ডাটাবেসে ইনসার্ট করি, সেই ডাটাগুলোকে নাইসলি একটা প্রিন্টেড ডকুমেন্ট ফরম্যাটে ডিসপ্লে করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে জাসপার রিপোর্ট। তো যেহেতু জাসপার রিপোর্ট নিজে আসলে একটা লাইব্রেরি এবং বেসিক্যালি এটা একটা স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন না, সুতরাং এই লাইব্রেরিকে ব্যবহার করতে গেলে আমাদেরকে এটা কোনো একটা ক্লায়েন্ট সার্ভারের মধ্যে ইউজ করতে হবে। দ্যাট মিনস প্রথমে আমরা জাসপার রিপোর্টকে ব্যবহার করে কোনো একটা টুলসের সাহায্য নিয়ে বা সহায়তায় আমরা প্রথমে আগে রিপোর্টটা ক্রিয়েট করব এবং পরবর্তীতে ওই রিপোর্টটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা ক্লায়েন্ট সার্ভার বেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিপোর্টটা জেনারেট করব। তো জাসপার রিপোর্টকে ব্যবহার করার জন্য একটা টুলস আছে, সেই টুলসটার নাম হচ্ছে আই রিপোর্ট। তো জাসপার রিপোর্ট ব্যবহার করতে গেলে সবার প্রথমে আমাদেরকে এই আই রিপোর্টটা ডাউনলোড করে নিতে হবে। তো আই রিপোর্টের এরকম কারেন্টলি ডাউনলোডেড ভার্সনটা হচ্ছে 5.6.0, একটা উইন্ডোজ ইনস্টলার ইএক্সি ফাইল। তো আমরা এই রিসেন্ট আপডেটটা ডাউনলোড করে ইনস্টল করতে পারি। এছাড়া প্রিভিয়াস যে কোনো ভার্সনের মাধ্যমেই আমরা আই রিপোর্টকে ব্যবহার করার মাধ্যমে জাসপার রিপোর্ট ক্রিয়েট করতে পারি। তো যদি আমরা লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিতে চাই, তাহলে আমরা এই সাইট থেকে এটাকে ডাউনলোড করে নিব। স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন হিসেবে আমরা আই রিপোর্ট ডিজাইনার এই টুলসটাকে ব্যবহার করে জাসপার রিপোর্ট ক্রিয়েট করব। তো জাসপার রিপোর্টকে দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে আমরা এরকম আই রিপোর্ট ডিজাইনার, যেটা একটা স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন, এটার মাধ্যমে আমরা জাসপার রিপোর্ট তৈরি করতে পারি। আর একটা ওয়ে হচ্ছে যে যদি আমরা আইদার নেটবিন ব্যবহার করি, তাহলে নেটবিনের প্লাগইনের মাধ্যমে আমরা জাসপার রিপোর্টের জন্য নেটবিনের একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা ব্যবহার করে আমরা নেটবিনের সাহায্য নিয়ে জাসপার রিপোর্ট ক্রিয়েট করতে পারি। তো নেটবিনের সাহায্য নিয়ে যদি আমরা প্লাগইন ব্যবহার করতে চাই, তাহলে আমরা এই সাইটে যাব plugins.netbeans.org। এখান থেকে আমরা প্লাগইনস ট্যাবে ক্লিক করে দেখব যে এখানে আই রিপোর্ট একটা সেকশন আছে। আমরা যদি আই রিপোর্ট এই সেকশনের মধ্যে যাই, তাহলে দেখব যে নেটবিনের সাথে অ্যাটাচ করার জন্য এখানে কিছু প্লাগইন আছে। সেই প্লাগইনটা আমরা ডাউনলোড করে নিব এবং ওটাকে নেটবিনের সাথে সংযুক্ত করে নিব। যদি আমরা নেটবিনের প্লাগইন ডাউনলোড করতে চাই, তাহলে আমরা এই প্লাগইন সেক্টর থেকে এসে এখানে এটা ডাউনলোড করে নিব। তো যদি এটা প্লাগইন হিসেবে ডাউনলোড করা হয়, তাহলে আমরা দেখব যে এখানে 4.1.1 এর জন্য নেটবিনের আই রিপোর্টের বা জাসপার রিপোর্টের প্লাগইন ডাউনলোড করা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লাগইনগুলো এইরকম ফরম্যাটে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো ফাইল আছে। তো যখন আমরা নেটবিনের সাথে ব্যবহার করব, তখন আমরা এই প্লাগইনটা ব্যবহার করব। অন্যথায় আমরা যদি স্ট্যান্ডঅ্যালোন ইএক্সি অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, তাহলে আমরা এটাকে একটা ইনস্টলার ইএক্সি ফরম্যাটে এরকমভাবে পাবো। তো ডাউনলোড করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে ইনস্টল করে নেওয়া। তো ইনস্টল করে নেওয়ার জন্য খুব কঠিন কোনো স্টেপ নাই, আমরা এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে নিব। ইনস্টল করে নেওয়ার পরে আমরা যদি এটাকে ডেস্কটপে আইকন হিসেবে রাখি, তাহলে দেখতে পাবো যে আমার এখানে কারেন্টলি 4.1.2 এর জন্য 4.1.2 ইনস্টল করা আছে, সেটার জন্য আমরা এখানে শর্টকাট আইকনটা দেখতে পাচ্ছি। তো আই রিপোর্ট যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা নেটবিনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে তৈরি করা আছে। সুতরাং এই আই রিপোর্টের যে স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন, সেটাও আমরা দেখব যে নেটবিনের
প্ল্যাটফর্মের মতোই দেখতে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেকটা নেটবিনের মতোই দেখতে। তো অ্যাপ্লিকেশন সবার প্রথমে রান করার পরে আমরা এখানে একটা মেইন স্ক্রিন দেখতে পাচ্ছি। মেইন স্ক্রিনের মধ্যে 3টা স্টেপ দেখা যাচ্ছে। তো আসলে যেহেতু আমরা যে কোনো ডেটাবেসকে ব্যবহার করে রিপোর্ট জেনারেশন করব, সুতরাং প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই আইরিপোর্টের সাথে সেই ডাটাবেসটাকে সংযুক্ত করা। তো ডাটাবেস কানেকশন বা সংযুক্ত করার জন্য আমরা এখান থেকে স্টেপ 1-এ যাব। স্টেপ 1-এ গেলে দেখব যে এখানে আমরা যে ধরনের ডাটাবেসের সাথে কানেকশন করতে চাই, যেমন আমাদের এক্সাম্পলে আমরা একটা মাইস্কুয়েল ডাটাবেসের সাথে কানেকশন ক্রিয়েট করতে চাই। তো সুতরাং আমরা ডাটাবেস জেডিবিসি কানেকশন এটাকে সিলেক্ট করব। এরপরে নেক্সট স্টেপে গেলে আমরা দেখব যে শুরুতে একটা ফিল্ড আছে যার নাম হচ্ছে নেম। নেমের মধ্যে আমরা ডাটাবেসের ওই নির্দিষ্ট ডাটাবেসকে ব্যবহার করার জন্য যে কোনো একটা নেম ব্যবহার করব। এটা নট অ্যাকচুয়ালি ডাটাবেসের নাম, এটা একটা যে কোনো নাম। আর এরপরে আমরা যেহেতু মাইস্কুয়েল ডাটাবেসের সাথে কানেকশন করছি, সুতরাং সেই রিলেটেড ড্রাইভারটা আমাদেরকে এখানে চিনাই দিতে হবে। তো বাই ডিফল্টভাবে আইরিপোর্টের সাথে যে সমস্ত ড্রাইভারগুলো সংযুক্ত আছে সেগুলো এরকম ব্ল্যাক কালার দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ড্রাইভারগুলো এই ইনস্টলেশনের সাথে সংযুক্ত আছে। যদি আমরা অন্য কোনো ড্রাইভার ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে ওই ড্রাইভারটা ওই ইনস্টলেশন ফোল্ডারের লাইব্রেরির সাথে সংযুক্ত করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, যেমন ওরাকলের সাথে কাজ করতে গেলে ওরাকলের জন্য যে ড্রাইভারটা, সেই ড্রাইভারটা আমাদের আইরিপোর্টের ইনস্টলেশনের মধ্যে একটা লিব ফোল্ডার থাকে, সেই লাইব্রেরি ফোল্ডারের মধ্যে আমাদেরকে অ্যাটাচ করে দিয়ে আসতে হবে। আমরা এখানে যেহেতু মাইস্কুয়েল ড্রাইভারটা ব্যবহার করতে চাই, সুতরাং কম মাইস্কুয়েল জেডিবিসি ড্রাইভার এটা সিলেক্ট করা আছে। এরপরে আমরা এখানে আমাদের অ্যাকচুয়াল ডাটাবেসের নাম লিখব, যেই ডাটাবেসটার মাধ্যমে আমরা কানেকশন করতে চাচ্ছি। এরপরে আমরা এখানে সার্ভার অ্যাড্রেসের মধ্যে, যেহেতু আমরা কারেন্টলি লোকাল হোস্টকে ব্যবহার করতে চাই, সুতরাং আমরা সার্ভার অ্যাড্রেসের মধ্যে লিখব লোকাল হোস্ট। এবং এই ডাটাবেসের মধ্যে আমরা আবারও অ্যাকচুয়ালি ডাটাবেসের নাম লিখব। যেমন আমরা যদি একটা আমাদের মাইস্কুয়েল একটা ডাটাবেসের সাথে, স্যাম্পল ডাটাবেসের সাথে কানেকশন করতে চাই, তাহলে আমরা এখানে প্রথমে একটা নাম দিয়ে নিই। সে আমরা আমাদের মাইস্কুয়েলে একটা ডাটা আছে exam6, আমি এরকম একটা নাম দিলাম যেহেতু। এরপরে আমরা ডাটাবেসটার নাম দিব exam6। তারপরে সার্ভার অ্যাড্রেস হিসেবে আমরা ব্যবহার করব লোকাল হোস্ট। তারপরে ডাটাবেসের নাম হচ্ছে exam6, ইউজার নেম বাই ডিফল্ট রুট। আমরা এখানে সেভ পাসওয়ার্ডটা দিয়ে নিব যাতে প্রত্যেকবার আমাদের কাছে পাসওয়ার্ডের জন্য প্রম্পট না করে। তারপরে আমরা এখান থেকে টেস্ট করে দেখে নিতে পারি যে ডাটাবেস কানেকশনটা ওকে আছে কিনা। তো কানেকশন যদি ওকে থাকে তাহলে আমরা এই কানেকশনটাকে সেভ বলতে পারি। সেভ বাটনে ক্লিক করার পরে আমরা দেখব যে এখানেও একটা কানেকশনের একটা টুলবার আছে। এই টুলবারের মধ্যে আমরা যে কানেকশনের সাথে সংযুক্ত হতে, যে কানেকশন অলরেডি করা আছে সেই সমস্ত কানেকশনের একটা লিস্ট আমাদের এখানে ডিসপ্লে করবে। তো exam6 এই লিস্টটা এখানে ডিসপ্লে করছে। দ্যাট মিনস আমরা এখন কারেন্টলি ওই exam6 ওই ডাটাবেসটার সাথে সংযুক্ত আছি। এখন ডাটাবেস কানেকশন তৈরি করার পরে আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপটা হচ্ছে যে আমরা একটা রিপোর্ট উইজার্ডের মাধ্যমে একটা রিপোর্ট ফরম্যাট চুজ করব। এই ধরনের ফরম্যাট চুজ করার জন্য বিভিন্ন অপশন আছে। আইদার আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিতে পারি, অথবা এখানে বাই ডিফল্টভাবে কিছু টেমপ্লেট আছে যে আমাদের রিপোর্টটা আসলে কি ধরনের পেপারে হবে, যেটা কি ল্যান্ডস্কেপে যদি হয় তাহলে আমরা ল্যান্ডস্কেপ ফরম্যাটটা চুজ করব। এরকম বিভিন্ন ফরম্যাট এখানে অলরেডি দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো একটা ফরম্যাট চুজ করতে পারি। তো আমরা পর্যায়ক্রমে বিভিন্নভাবে রিপোর্ট ক্রিয়েশন দেখব। তো আপাতত আমরা সিম্পলি
এখন একটা টেমপ্লেট চুজ করব এবং এই টেমপ্লেটটা চুজ করার মাধ্যমে দেখব যে কীভাবে রিপোর্টটা ক্রিয়েট করা যায়। তো আমরা এখানে এই টেমপ্লেটটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে বলবো যে লঞ্চ রিপোর্ট উইজার্ড। লঞ্চ রিপোর্ট উইজার্ডে গেলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্টেপটা ছিল আমাদের টেমপ্লেট চুজ করা। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমরা এই যে রিপোর্টটা ক্রিয়েট হবে সেই রিপোর্টটার যে র ফাইলটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে একটা JRXML ফরম্যাটে একটা XML ফাইল, এবং এই ফাইলটার নাম কি হবে আমরা এখান থেকে নাম চুজ করে দিতে পারি বা অন্য যে কোনো নাম আমরা লিখে দিতে পারি। রিপোর্টটা কোথায় সেভ হবে আমরা যে কোনো লোকেশনে আপাতত রিপোর্টটা সেভ করতে পারি। কারেন্টলি আমি আমার ডেস্কটপে এই রিপোর্টটা সেভ করছি। তারপরে আমরা নেক্সট সেকশনে যাওয়ার পরে দেখব যে এইখানে একটা কুইরি সেকশন আছে, যেখানে আমরা আমাদের ডাটাবেস থেকে নির্দিষ্ট কুইরির মাধ্যমে সেই রিলেটেড রিপোর্টটাকে আমরা ডিসপ্লে করতে পারি। তো আমরা এখানে সরাসরি কুইরি করতে পারি ডাটাবেস থেকে ডাটা ফেচ করার জন্য, অথবা আমরা এখান থেকে আবার ডিজাইন কুইরি সেকশনের মধ্যেও যেতে পারি, অথবা আমরা যে কোনো SQL ফাইল যদি আমাদের থাকে তাহলে আমাদের ওই SQL ফাইলটা আমরা লোড কুইরির মাধ্যমে SQL ফাইলটাকে এখানে নিয়ে আসতে পারি। তো আমরা এখন দেখব যে ডিজাইন কুইরি সেকশন থেকে কিভাবে এটা করা হয়। ডিজাইন কুইরি সেকশনের মধ্যে গেলে আমরা দেখব যে যেই ডাটাবেসের সাথে আমরা কানেক্টেড সেই ডাটাবেসের মধ্যে যে সমস্ত টেবিলগুলো আছে সেই টেবিলগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। তো আমরা এখান থেকে একটা স্যাম্পল রিপোর্ট করব, যার কারণে আমরা সিম্পলি একটা টেবিলকেই চুজ করছি। তো আমি এখানে প্রোডাক্ট টেবিলের এই টেবিলে ডাবল ক্লিক করলাম, এটা প্রোডাক্ট টেবিলটা এখানে অ্যাটাচ হলো। দ্যাট মিনস আমি এই প্রোডাক্ট টেবিল থেকে কুইরি করতে চাচ্ছি। সবগুলো কলাম সিলেক্ট করা থাকা মানে হচ্ছে আমি সবগুলো কলামের ভ্যালুগুলোকে ডিসপ্লে করতে চাচ্ছি। এখন আমি ওকে বাটনে ক্লিক করলে ওই নির্দিষ্ট কুইরিটা এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। দ্যাট মিনস আমরা প্রোডাক্ট টেবিল থেকে সবগুলো কলামকে এখানে ডিসপ্লে করতে চাচ্ছি। এরপরে আমরা নেক্সট সেকশনে যাব। নেক্সট সেকশনে গিয়ে আমরা হচ্ছে কোন কোন ফিল্ডকে ওই রিপোর্টের মধ্যে দেখাতে চাই সেটা চুজ করব। তো এখানে ফিল্ডগুলোর একটা লিস্ট ডিসপ্লে হচ্ছে। আমরা যদি সবগুলো লিস্টকেই মানে সবগুলো কলামকেই যদি দেখাতে চাই তাহলে আমরা জাস্ট অ্যাড অল বলবো, অথবা যদি নির্দিষ্ট কলামকে দেখাতে চাই তাহলে সেগুলো সিলেক্ট করে আমরা জাস্ট এই পাশে এগুলোকে অ্যাড করে নিব এই লিস্টের মধ্যে। তো আমি এখানে সবগুলো কলাম চুজ করলাম। এরপরে আমরা নেক্সট সেকশনে যাব। নেক্সট সেকশনে একটা অপশন আছে হচ্ছে গ্রুপ বাই। তো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখব যে গ্রুপ বাই কিভাবে করা হয়। আমি আপাতত এখানে গ্রুপ বাই ব্যবহার করছি না। আসলে গ্রুপ বাইয়ের কাজ হচ্ছে যে যদি আমরা কোনো নির্দিষ্ট কলামের ওপরে এটাকে গ্রুপ বাই করতে চাই তাহলে সেই নির্দিষ্ট কলামের ওপরে আমরা এটাকে গ্রুপ বাই করতে চাই। ফাইনালি লাস্ট স্টেপ হচ্ছে ফিনিশ। দ্যাট মিনস ফিনিশ করার পরে আমরা দেখব যে ওই সংক্রান্ত একটা XML ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি, যে যেই টেমপ্লেটটা আমরা চুজ করেছিলাম সেই টেমপ্লেট নিয়ে একটা রিপোর্ট ক্রিয়েট হয়েছে। এবং আমরা যদি ডেস্কটপে যাই তাহলে দেখতে পাবো যে report1.jrxml নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এবং এই রিপোর্টের মধ্যে যেহেতু একটা এক্সটার্নাল ইমেজকে ব্যবহার করা হচ্ছে এই ইমেজটাও এখানে সংযুক্ত আছে। এই ইমেজটার নাম হচ্ছে cherry.jpg। আমরা যদি এখানে অন্য কোনো ইমেজকে অ্যাটাচ করতে চাই তাহলে আমরা এটা ডেস্কটপে এই জায়গায় রেখে ওই ইমেজ ফাইলটাকে এখানে অ্যাটাচ করতে পারি। তো এখানে একটা রিপোর্ট সেকশন যখন এটা JRXML এর মাধ্যমে ক্রিয়েট হলো, আমরা এখানে অনেকগুলো বিষয় দেখতে পারি। যেমন এইখানে আমাদের রিপোর্ট ইন্সপেক্টর নামক একটা সেকশন আছে। রিপোর্ট ইন্সপেক্টর সেকশনের মধ্যে আমরা যে কুইরিটা করলাম সেই কুইরির মধ্যে যে ফিল্ডগুলো আমরা কুইরির মধ্যে নিয়ে আসলাম সেই ফিল্ডগুলো এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এবং এই যে এই ফিল্ডগুলোর ভ্যালুকে আমরা আসলে এখানে দেখাতে চাচ্ছি। সুতরাং এটা যে ফিল্ড সেজন্য ফিল্ড বোঝানোর জন্য এখানে ইউজ করা হয় $f। $f মানে হচ্ছে এটা একটা ফিল্ড এবং ফিল্ডটার নাম হচ্ছে প্রোডাক্ট আইডি। তো সেই প্রোডাক্ট আইডিটা আমরা এই কলামের মধ্যে ডিসপ্লে করতে চাচ্ছি। এরপরে এখানে আছে হচ্ছে প্রোডাক্ট নেম, যেটা আসলে জায়গা সংক্ষিপ্ততার কারণে ডিসপ্লে হচ্ছে না, বাট এখানে প্রোডাক্ট নেম বা product_p_name এই নামে এই ফিল্ডটা এখানে আছে। এবং অন্যান্য যে ফিল্ডগুলো সেই ফিল্ডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা যে এখানে আছে সেটা আমরা এইখানে
জাস্ট সিলেকশন থাকা অবস্থায় ডান পাশ থেকে যদি আমরা প্রপার্টিসটা দেখি, তাহলে আমরা দেখব যে এখানে $, প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, অর্থাৎ ফিল্ড এক্সপ্রেশনের মধ্যে $, প্রোডাক্ট আন্ডারস্কোর নেম লেখা আছে। এভাবে অন্যান্য ফিল্ডগুলোকেও এই ডিটেল সেকশনের মধ্যে অ্যাড করা হয়েছে। এখন ডিটেল সেকশনটা আসলে কি, একটা রিপোর্টের মধ্যে আসলে অনেকগুলো সেকশন থাকে, সেই সেকশনগুলোর মধ্যে টাইটেল থাকে, যেমন আসলে এই যে টাইটেলের মধ্যে কি কি জিনিস থাকবে সেগুলো এখানে অ্যাড করা আছে। যেমন এই যে চেরি টাইটেল, আমরা যদি চেরি টাইটেলটা সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে এই যে চেরি টাইটেলটা এই পাশ থেকে সিলেক্টেড হচ্ছে এবং এই অংশটা আছে হচ্ছে রিপোর্টের টাইটেল সেকশনের মধ্যে। তো এরকম একটা রিপোর্টের মধ্যে অনেকগুলো সেকশন থাকে, আমরা প্রত্যেকটা সেকশনের কী ধরনের কাজ সেগুলো পরবর্তীতে দেখব। যেমন পেজ হেডার থাকে, কলাম হেডার থাকে, ডিটেল সেকশন থাকে। অ্যাকচুয়ালি এই যে ফিল্ডগুলো থাকে সেই ফিল্ডগুলো থাকে হচ্ছে ডিটেল সেকশনের মধ্যে। এই ডিটেল সেকশনের মধ্যে ফিল্ডগুলো বসানো থাকে, আর কলামের যে হেডার, দ্যাট মিনস এই কলামের হেডারগুলো থাকে হচ্ছে কলাম হেডার সেকশনের মধ্যে। কলাম হেডার সেকশনের মধ্যে এখানে একটা স্ট্যাটিক ফিল্ড বা একটা লেবেল আকারে এই নামগুলোকে দেওয়া থাকে। বাই ডিফল্টভাবে যেহেতু আমরা অলরেডি একটা টেমপ্লেট চুজ করেছি, সুতরাং এইখানে কলামের নামগুলো টেবিলের যে কলামের নাম সেই নাম অনুসারে এখানে অলরেডি বসে গেছে। আমরা চাইলে এগুলোকে আবার এই সিলেকশন করার পরে প্রপার্টি সেকশন থেকে এই যে টেক্সট এই সেকশন থেকে আমরা এটাকে পরিবর্তন করতে পারি। তো যখন আমরা একটা ফাইল কেবলমাত্র নিলাম তখন আমরা দেখলাম যে এখানে কেবলমাত্র একটা JRXML ফাইল ক্রিয়েট হয়েছে। এরপরে আমরা যদি এই রিপোর্টটাকে প্রিভিউ সেকশনে যাই, রিপোর্টটার 3 ধরনের সেকশন আছে। একটা হচ্ছে ডিজাইনার সেকশন, যেখানে আমরা এরকম ডিজাইন ভিউ দেখতে পাবো। একটা হচ্ছে XML সেকশন, যেহেতু এটা একটা XML ফাইল সুতরাং এটা একটা XML ফাইল ক্রিয়েট করছে, যে XML ফাইলের মাধ্যমে আসলে এই ডিজাইনটা তৈরি হচ্ছে। এবং থার্ড যে সেকশনটা আছে সেটা হচ্ছে প্রিভিউ সেকশন। প্রিভিউ সেকশনে গেলে আমরা দেখতে পাবো যে আসলে রিপোর্টটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হবে। তো প্রিভিউ সেকশনে যাওয়ার আগে এখানে আরেকটা সেকশন আছে, যেটার মাধ্যমে আমরা যে কুইরিটার মাধ্যমে রিপোর্টটা তৈরি করছি বা জেনারেট করছি সেই কুইরিটাকে আবারও দেখতে পারি। যদি আমাদের কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আমরা আবার এই কুইরি সেকশন থেকে এই কুইরিটাকে পরিবর্তন করতে পারি। এরপরে আমরা যখন প্রিভিউ সেকশনে যাব তখন এই JRXML ফাইলটা কম্পাইল হবে এবং কম্পাইল হওয়ার পরে একটা .jasper একটা ফাইল ক্রিয়েট হবে। অর্থাৎ আমরা যখন প্রথমে আগে প্রিভিউতে যাই, ফাইলটা এখন কম্পাইল হচ্ছে এবং কম্পাইল হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটাবেস টেবিলের মধ্যে যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। এবং যখন আমরা প্রিভিউ সেকশনে গেছি তখন এখানে ওই নামে .jasper একটা ফাইল ক্রিয়েট হচ্ছে। আমরা আসলে এই JRXML বা .jasper যে কোনো একটা ফাইলকে ব্যবহার করে আমাদের অ্যাপ্লিকেশন থেকে এই রিপোর্টটাকে কল করতে পারি। তখন আমরা এটা আমাদের অ্যাপ্লিকেশন, এটা আমাদের স্ট্যান্ডালোন অ্যাপ্লিকেশন হতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, যে কোনো অ্যাপ্লিকেশন থেকে আমরা এই ধরনের এই রিপোর্টটাকে জেনারেট করতে পারি বা কল করতে পারি। ঠিক আছে, তো ডিজাইনার সেকশন এবং প্রিভিউ সেকশন। তাহলে আমরা দেখে নিলাম যে MySQL ডাটাবেসকে ব্যবহার করে একটা বেসিক টেবিলের একটা টেমপ্লেট চুজ করার মাধ্যমে একটা স্যাম্পল রিপোর্ট কীভাবে জেনারেট করা যায়। পরবর্তী সেকশনে আমরা দেখব যে রিপোর্টের অন্যান্য অংশগুলো কিভাবে পরিবর্তন করা যায় বা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে কিভাবে একটা মানে একদম নতুন অবস্থা থেকে কিভাবে একটা রিপোর্ট জেনারেট করা যায়। এই সেকশনগুলো পরবর্তী অংশে।